রোডের নামাজটা আপনি আপনি বারণ করুন, বন্ধ করুন, আর একটা গ্যাজেট আর নোটিশ ইস্যু করে বন্ধ করুন। তারপরে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দাও অ্যানাউন্স করে দিলেন গৌমাতাকে যা মানে বকরিদের সময়ে যা কুরবানি দেয় সেটাকে বন্ধ করতে হবে। ঠনঠনিয়া কালীবাড়ি আছে, তারপরে পাঁচটা দোকান পরে আপনি যখন ছটা দোকান দেখবেন, আপনি সিক্স শপ আপনি দেখবেন গরু গোশ বিক্রি হচ্ছে। আমি একটা প্র্যাকটিসিং মুসলিম, আমার সামনে যদি কেউ সুরের গোশের দোকান খুলে দেবে মসজিদের পাশে, তাহলে আমি তো বারণ করব কে এখানে মসজিদ আছে, আপনি কেন সুরের দোকানটা আপনি খুললেন। আমি মুসলমান জানি, আমি প্র্যাকটিসিং মুসলমান জানি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদাকে যে আপনি ইমিডিয়েট গোলাম জিলানি রোডকে আপনি চেঞ্জ করে আপনি গোপালপাঠা রোডটা করে দিন। মায়ের চরণের উপরে আমি আমার মাথাটা রাখলাম। আমি এত ইমোশনাল, তুমি পণ্ডিত থেকে জিজ্ঞেস করবে, আমি মানে এত কেঁদেছি। পশ্চিমবঙ্গর ভিতরে তোমার দরকার নাজিয়া, তোমাদের মুসলমান সনাতনী মেয়ের দরকার। আমি তারপরে বাইরে এসে আমি মানে অনেক ইমোশনাল ছিলাম। বাংলায় পরিবর্তন হলো। বাংলায় বর্তমানে বিজেপি সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ লড়াই, তৃণমূল সরকারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বারে বারে লড়াই করে চলেছেন যিনি আমাদের সঙ্গে তিনি রয়েছেন এই মুহূর্তে, নাজিয়া এলাহি খান। প্রত্যেকেই সকলেই জানায় আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, প্রথমত বাংলা হান্টে স্বাগত। এবং বাংলায় পরিবর্তন হলো, আপনি বিভিন্ন রকমভাবে আমরা দেখেছি সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, একদম সামনে আমাদের ক্যামেরার সামনে বারে বারে এসেছেন। কি বলবেন, প্রথম প্রতিক্রিয়া কি থাকবে? সব থেকে আগে তো জয় শ্রীরাম। এবার তো এফআইআর হবে না, জয় শ্রীরাম বললে জয় মা কালী, বন্দে মাতরম। এবার যখন বাংলায় মানে শ্বাস নিচ্ছি, তাহলে মনে হচ্ছে রামের রাজ আসলো, মনে হচ্ছে হিন্দুরা কত অত্যাচারিত হলো। যা পূর্ব আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি শুধু একটা সমাজের জন্য, মজহবের জন্য উনি কাজ করেছেন। আর আজকে দেখা যাচ্ছে কি করে বেআইনি মাকান। আমি তো কত ডিকোড করেছিলাম, কসবা কনস্টিটুয়েন্সি, পোর্ট এরিয়া, প্রত্যেক বিধানসভা আমি ডিকোড করেছিলাম কি কত মানে লাখ বেআইনি মাকান হয়েছে। আজকে বুলডোজার ইউপি থেকে এসেছে, চলছে, দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু এখন জিম্মেদারিটা আরও বেড়ে গেছে, এখন কাজটা করতে হবে। আর যার রাজ্যতে ভারতীয় জনতা পার্টি সরকার থাকে, তার জায়গা কোনো মানে হুড়দং আর দবঙ্গই হয় না। ভারতীয় জনতা পার্টি সরকার মানে ল অ্যান্ড অর্ডার খুব ভালো। ভারতীয় জনতা পার্টি সরকার মানে ল অ্যান্ড অর্ডারকে খুব মানে অ্যাক্টিভ আর স্ট্রিক্ট করতে হয়। সেটা আমরা শুভেন্দু অধিকারী দাদা যা আমাদের এখন মুখ্যমন্ত্রী হলেন, সেটা উনি করছেন, নিশ্চয়ই করছেন। আর এখন তো 5 দিন আর 8 দিন হলো, 9 তারিখ শপথ সমারোহ হলো, আর আজকে হলো 14 তারিখ, এক সপ্তাহ হয়নি। কিন্তু যাভাবে উনি অ্যানাউন্স করে দিলেন 42 ঘন্টার মধ্যে, শপথ নেবার পর 42 ঘন্টার মধ্যে কে বর্ডার পাশে ফেন্সিং উনি জমিনটা দিয়ে দিলেন। তারপরে আমার একটা দীর্ঘদিন একটা ইচ্ছা ছিল, সেটা আমি বলেছিলাম তোমাদের ক্যামেরার সামনে, এই রোডের উপরে নামাজটা ভালো লাগে না। এটা ইসলামের বিরুদ্ধে হচ্ছে আর সংবিধানের বিরুদ্ধে হচ্ছে। তারপরে আমি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে একটা চিঠি পাঠালাম 10 তারিখে যে এই রোডের নামাজটা আপনি বারণ করুন, বন্ধ করুন, আর একটা গ্যাজেট আর নোটিশ ইস্যু করে বন্ধ করুন। তারপরে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দাও অ্যানাউন্স করে দিলেন। তারপরে আমার একটা আরও দীর্ঘদিন আমি বলেছিলাম কি এই যা ইসলামিক জাস্টিফিকেশন নিয়ে এই যা মুসলমানরা গৌমাতাকে যা মানে বকরিদের সময়ে যা কুরবানি দেয় সেটাকে বন্ধ করতে হবে। কালকে যখন আমি এই ঠনঠনিয়া কালীবাড়ি থেকে আসতাম, গাড়ির ভিতরে আমি বসেছিলাম, কিন্তু আমি কি দেখলাম কে কালীবাড়ি আছে, ঠনঠনিয়া কালীবাড়ি আছে, তারপরে পাঁচটা দোকান পরে আপনি যখন ছটা দোকান দেখবেন, আপনি সিক্স শপ আপনি দেখবেন গরু গোশ বিক্রি হচ্ছে। আর একদমই ওরা কিছু ঢেকে বিক্রি করছে না, একদম পরিষ্কার সামনে রেখে বিক্রি করছে। পশ্চিমবঙ্গতে শুধু মুসলমান থাকে না, পশ্চিমবঙ্গতে হিন্দুরাও থাকে।
আর কালীবাড়ি ঠনঠনিয়া কালীবাড়ি একটা বিরাট হেরিটেজ, একটা আধ্যাত্ম, একটা সনাতনের ছবি আছে। ওখানে বিরাট মন্দির আছে। আপনি মন্দিরকে ভিতরে রেখে দিলেন, রেখে দিয়ে আপনি বাইরে আপনি গরু গোশ বিক্রি করবেন খোলাতে, সেটা আমরা স্বীকার করতে পারবো না। আমি একটা প্র্যাকটিসিং মুসলিম, আমার সামনে যদি কেউ সুরের গোশের দোকান খুলে দেবে মসজিদের পাশে, তাহলে আমি তো বারণ করব কে এখানে মসজিদ আছে, আপনি কেন সুরের দোকানটা আপনি আপনি খুললেন? সেটা তো খুব খারাপ। আর যদি খুলেছেন লাইসেন্স নিয়ে, তাহলে একটু একটু ঢেকে আপনি ওটা বিক্রি করুন। তার মধ্যেই হিন্দুদের একটা আধ্যাত্মের একটা ধার্মিক জায়গা আছে গৌমাতাকে নিয়ে। আপনারা যা ভাবে ঠনঠনিয়াতে, আপনারা তিরট্টিতে, আপনারা জাকারিয়া স্ট্রিটতে, আপনারা রাজা বাজারে, আপনারা পিকনিক গার্ডেন, আপনারা নারকুলডাঙ্গায় যাভাবে খুলাতে আপনি গরু গোশ বিক্রি করছেন, সেটা এখন আর স্বীকার হবে না। আমি 3 দিন আগে নারকুলডাঙ্গা পুলিশ স্টেশন গেলাম। নারকুলডাঙ্গা পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আপনার যা ব্রিজ আছে, সেটা আপনি বেরিয়ে দেখবেন, মানে 15 থেকে বেশি দোকান আছে গরু গোশের, আর একদম খোলাতে বিক্রি করছে। সামনে বকরিদও রয়েছে। আমাদের তোমার মনে আছে বকরিদের সময় 2025-এর কথা বলছি, এই টিকিয়াপাড়াতে বকরিদের সময়, বকরিদের দিন কোরবানি পর যা বৃষ্টি হলো, পুরো গৌমাতার যা রক্ত ছিল সেটা পায়ে হেঁটে হেঁটে দিয়ে দিয়ে সবাই যাচ্ছে কি এখানে বকরিদ হয়েছে, বাট ওয়াটার লগিং উইথ গৌমাতা ব্লাড, সেটা আর স্বীকার করতে পারবো না গো। আমি মুসলমান জানি, আমি প্র্যাকটিসিং মুসলমান জানি, কিন্তু অন্য ধর্মের একটা শুভেচ্ছা জানাবার, একটা ধর্মের প্রেম দেখাবার, এটাও আমাদেরকে সংবিধান বলেছে। কাউকে আপনি হার্ট করবেন, কারাও দেবী দেবতাকে আপনি অসম্মানিত করবেন, কারাও দেবী দেবতাকে আপনি ইনসাল্ট করবেন, সেটা এই রাজ্যতে আর চলতে পারবে না, আর আমরা চলতে দেব না। এটা হলো দ্বিতীয় কাজ। দ্য থার্ড ওয়ার্ক ইজ, এখানে মৌলা আলী কেন কেন? এটা তো ভারত। গোপাল পাঠা তো বাঁচিয়ে রেখেছেন এই ক্যালকাটাকে, না হলে তো মুসলিম লীগ নিয়ে যেত, পাকিস্তানে অ্যাড করে দিত। কিন্তু গোপাল পাঠা একটা প্রথম লোকজন যা ব্রাহ্মণ ছিলেন কিন্তু বুচ্চার ছিলেন, মাটন বিক্রি করতেন, উনি নিজের ফোর্সটা মাঠে নামলেন, আর বউ বেটি ইজ্জতটা উনি বাঁচালেন। সঙ্গে সঙ্গে উনি কলকাতাকে বাঁচালেন, না হলে মুসলিম লীগ নিয়ে যেত, জিন্না নিয়ে যেত পাকিস্তানে, মিলিয়ে দিত ক্যালকাটাকে। আজকে মৌলা আলী শুনছি, আজকে কসবাতে আপনি দেখবেন গোলাম জিলানি রোড, জিজে রোড, এটা কি কে আছে গোলাম জিলানি? আমি তো কোনোদিন ইতিহাস পড়িনি। ও ফ্যাজ আহমদ খান দাদা ছিল আর জাভেদ আহমদ খান বাবা ছিল, তার জন্যে ওর নামের রোড হবে? সেটা তো স্বীকার করার নেই। তাহলে আমি আজকে একটা চিঠি পাঠিয়েছি প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদাকে, যে আপনি ইমিডিয়েট গোলাম জিলানি রোডকে আপনি চেঞ্জ করে আপনি গোপাল পাঠা রোডটা করে দিন। কেন? ডেকেড হয়ে গেছে তো, ঠিক আছে। 2005-এ ওনার মৃত্যু হলো, তারপরে দ্য কলকাতা ডায়েরিতে আপনার বিবেক অগ্নিহোত্রী ছবি আসলো, বই আসলো, তার মধ্যে আমরা দেখলাম গোপাল পাঠার রোল, ওনার অ্যাচিভমেন্ট, উনি কি করে মানে সেভ করলেন ক্যালকাটাকে। আজকে একটা রোডের নাম ওনার উপরে রাখা যাবে নাকি? সেটাও আমি লিখিত রূপে আমি আমাদের অনারেবল চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী দাদাকে আমি পাঠিয়েছি। আর এর উপরে আমি আগেও কাজ করব, যা এত মানে মোগলের নামের যা মসজিদ আছে, বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, টিপু সুলতান মসজিদ, এটা আর থাকবে না। আপনি মসজিদ বানাচ্ছেন, ঠিক আছে বানান, আপনি মসজিদ আপনাদের মসজিদ আছে, ঠিক আছে থাক। আল্লাহর সুবহান 99 নাম আছে, কোনো একটা নাম আপনি চুজ করে নিন। তারপরে লাখো লাখো প্রফেট পেগম্বরের নাম আছে, মসজিদ ওনার নামে রাখুন না। এই মোগল আক্রান্তার উপরে নামটা, মসজিদের নামটা আমরা স্বীকার করতে পারবো না। তাহলে এখন কাজটা অনেক আছে, জিম্মেদারিটা অনেক আছে, আর মাঠে এখনও নামতে হবে। আর এখনও
যারা যারা মুসলমান, যারা যারা জেহাদি পাকিস্তানি মানসিকতা, বাংলাদেশি মানসিকতা মুসলমান আছে, তাকে চেঞ্জ করে সাংবিধানিক মুসলমান করতে হবে। তার মাথায় ঢুকাতে হবে যে আইনটা মানতে হবে। যদি তুমি ভারতের থাকছো, বন্দে মাতরম বলতেই হবে। যদি তুমি ভারতের থাকছো, এখানে যোজনার লাভটা যদি তুমি নিচ্ছ, তাহলে ভারত মাতা কি জয় তো বলতেই হবে। আর যদি তুমি ভারতের থাকছো, তাহলে ল অ্যান্ড অর্ডার তো মানতেই হবে। না হলে পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও। বাংলাদেশ তো অনেক হুঙ্কার দিচ্ছে। আমাদের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় যা পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন, তার পক্ষে তো অনেক হুঙ্কার দিচ্ছে। আর শুভেন্দু অধিকারী দাদা মুখ্যমন্ত্রী হলো, আর বাংলাদেশে মাতম স্টার্ট হয়ে গেছে। সেটাও মানে অদ্ভুত। আমাদের ভারতের জনগণ কাকে মুখ্যমন্ত্রী বানাবে, এটা জনগণের ফেসলা। আর বাংলাদেশে যা কাঠমুল্লারা আছে, সেটা ছাতি কুটছে, সেটা মাতম করছে যে কেন শুভেন্দু অধিকারী দাদা মুখ্যমন্ত্রী হয়ে গেছে। তাহলে আমি একটাই কথা বলে শেষ করব যে যারা যারা মুসলমান এখানে আছে, তারা ইমিডিয়েট আইনকে ও মানার স্টার্ট করে দেবে। না হলে আমরা জানি কি করে আইনটা মানাতে হবে, আর কি করে উত্তরপ্রদেশে মুসলমানদেরকে আইনটা মানার একদম বাউন্ড করে দিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার ভাবেই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দাও করে দেবেন। দিদি, আপনি 2019 সালে পুজো দিয়েছিলেন, তারপর 19 সাল থেকে একেবারে পুজো দিতে পারেননি। গত দুদিন ধরে আমরা দেখছি ভাইরাল হয়েছে, আমরাও সেই ভিডিও প্রকাশ করেছি, বিষয়টা কি? না, 2019-এ 11 ফেব্রুয়ারি আমার জন্মদিন, সবাই জানে কলকাতায়। জন্মদিনে উপলক্ষে আমি গিয়েছিলাম কালীঘাট মন্দির পুজো দিতে। আর একটা চিঠি, কেন আমার তো প্রকাশিত চেহারা, সবাই জানে আমি ভাজপা করি। আমার উপরে অনেক অ্যাট্যাকও হয়েছে, মুসলমানরা অনেক অ্যাট্যাক করেছে, মাল্টিপল এফআইআর করেছে। তারপরে আমি একটা চিঠি পাঠালাম কালীঘাট অফিসার ইনচার্জকে, আপনি একটু দেখে নেবেন, আমি যাচ্ছি। আমি কোনো সুরক্ষা ডিমান্ড করিনি। আমি তো জানতাম যে এরা আমাকে সুরক্ষা দেবে না, এরা তো আমাকে কেটে মারার জন্য বসে আছে ওর্দি পরে। কিন্তু আমি একটা লেটার দিয়ে দিলাম। তারপরে 2000 থেকে বেশি আমার পাশে থ্রেড কল আসলো। কোথায় থেকে? গার্ডেন রিচ, मटिया ब्रूज, इकबालपुर, রাজা বাজার, কলা বাগান, পার্ক সার্কাস, কলেজি পট্টি থেকে আমার পাশে মাল্টিপল 2000 থেকে বেশি থ্রেড কল আসলো কি যদি তুমি কালীঘাট মন্দিরে পূজা দিতে আসবে, আমরা ওখানেই কেটে ফেলে দেব, আর পুলিশ কিচ্ছুই করবে না। সেটা তো তোমরাও জানতাও, আমরাও জানি। তো আমি যেতে পারলাম না, খুব কানলাম, আমি খুব কানলাম। তারপরে এবার যখন আমি গিয়ে মায়ের চরণের উপরে আমি আমার মাথাটা রাখলাম, আমি এত ইমোশনাল। আর তুমি পণ্ডিত থেকে জিজ্ঞেস করবে, আমি আমি মানে মানে এত কেঁদেছি। আমাকে পণ্ডিতজি বলছেন, না না কিছু হয়নি, এখন সব ভালো, এখন সব ভালো। আপনি মন্ত্রটা করুন, আপনি জাপটা করুন। তারপরে স্পেশালি মায়ের পা থেকে উনি সিন্দুর লাগা, পায়ে থেকে একটা ফুল আর একটা ধাগা আমাকে দিলেন, একটা লাল লাল কাপড়ায় বেঁধে, কে এটা তুমি নিজের পাশে সব সময় রাখবে। কেন? পশ্চিমবঙ্গর ভিতরে তোমার দরকার নাজিয়া, তোমাদের মুসলমান সনাতনী মেয়ের দরকার। আমি তারপরে বাইরে এসে আমি মানে অনেক ইমোশনাল ছিলাম আমি। দিদি, তোমাদের মনে হচ্ছে এবার আর চাকরি থাকবে না, কারণ মুখ্যমন্ত্রী, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আইনজীবী হয়ে গেছেন। ভয় পাচ্ছেন চাকরি হারাবেন? দেখুন, আমার লাগছে উনি ওকিল তো ছিলেন, সেটা আমি 1999-ও আমি শুনেছি। আমার বাবা আমাকে বলেছে যে উনি খুব ভালো সাবমিশনও দেয়। আর এখন তো উনি বেরোজগার, ওনার তো কোনো কাজ ফাজ নেই। তাহলে উনি কম্পিটিশন দিতে পারেন অভিষেক মানু সিংভি, কল্যাণ ব্যানার্জি আর কপিল সিব্বলকে। কেন? ওনারও সাবমিশন খুব ভালো ভালো থাকতো আগে। তারপরে তো উনি পলিটিক্সে একদম মহারানী বেনে উনি মালকা ফাতেমা বেনে উনি বসেছিলেন। এবার উনি বেকার, বেরোজগার। তাহলে এই যা ব্যবসা, এই যা উনি স্টার্ট করেছেন প্র্যাকটিস, সেটা খুব ভালো। কিন্তু যা চাকরি চুরি হয়েছে, সেটা উনি ধামাচাপা করতে পারবেন না।
যা পশ্চিমবঙ্গের মহিলার যাদের ধর্ষণ হয়েছে সেটা উনি ধামাচাপা করতে পারবেন না। ওনাদের মেয়ে লাডলা পেয়ারা মন্ত্রী যা ছিল আর এখন শুধু বিধায়ক আছে আর মেয়র আছে, ফেরহাদ হাকিম যা বেআইনি মাকান করেছে, টাকা চুরি করেছে, সেটা উনি ধামাচাপা করতে পারবেন না। আজকে দিদি অনেক রেগে গেছেন, বলছেন জনগণ আমাকে মারছে। কেন জনগণ আপনাকে মারবে? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর চোর স্লোগান দিচ্ছে না, চোরকে চোরেই বলা যায়। আপনি আমাকে নাজিয়া দিদি বলছেন তো, যদি আপনি আমাকে ডাকবেন কোনো মঞ্চে, আপনি কি বলবেন? ভাজপার নেত্রী আর রেনাউন্ড অ্যাডভোকেট নাজিয়া ইলাহি খান, সেটাই তো বলবেন। যদি আমি আপনাকে ডাকবো, আমি কি বলবো? বাংলা হান্ট অ্যাঙ্কার, গ্রাউন্ড রিপোর্টার, সেটাই তো ডাকবো। যারা চুরি করেছে তাকে চোরই তো ডাকতে হবে, যারা বেইমানি করেছে তাকে বেইমানি তো ডাকতে হবে। যার ভাইপো এই দেশের গৃহমন্ত্রীকে গালাগাল করেছে, তারা ভাবছে কি এবার ও ইজ্জত পাবে। আর কোনো ভাজপা কার্যকর্তা, কোনো ভাজপা নেতা, কোনো সরকারের প্রোফাইল নিয়ে কোনো তো ওনাকে চোর ডাকেনি, ওনাকে জনগণ চোর ডেকেছে। আর 29 এপ্রিল পর্যন্ত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওনার নেতা মন্ত্রী ডেকে ডেকে, আর এই সানি ঘোষ ডেকে ডেকে কি বলেছিল, কে কলকাতার আর পুরো পশ্চিমবঙ্গের জনগণ আমাদের সঙ্গে আছে। তাহলে 29 এপ্রিল থেকে আজকে 14 মে পর্যন্ত এটা কি হয়ে গেছে কি আজকে জনগণ আপনাকে মারছে? আর আপনি মানে কালকে উনি এলিগেশন রেখেছেন শুভেন্দু দার উপরে, ভাজপার উপরে আর কেন্দ্র সরকার উপরে, আর আজকে আপনি এলিগেশন রাখছেন নিজের জনতার উপরে, নিজের জনগণ উপরে। এখন তো আপনার কথার কোনো গুরুত্বই থাকলো না। যদি আপনি এখনো পলিটিক্সে থাকতে চান, তাহলে আপনি জনতার উপরে যদি আপনি এলিগেশন রাখবেন, তাহলে তো যা 2 ডিজিটের এখন সিট আছে, সেটা রসগোল্লা হয়ে যাবে বাবা, সেটা ডিম হয়ে যাবে। দিদি, এই যে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে হাইকোর্টে গেছেন, 2021-এ আপনি পোস্ট পোল ভায়োলেন্স দেখেছেন, 24-এ, 23-এ পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট আমরা সব দেখেছি, বিধানসভা ভোট। 26-এ কি পোস্ট পোল ভায়োলেন্স আপনি কি দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে হাইকোর্টে যাচ্ছেন। আগে ইনি কি করলেন, রিজু দত্তাকে সাসপেন্ড করে ইনি একটা অভিষেক ব্যানার্জি নিজের একটা পপেট বসালো যে টিএমসি তুমি বুরাই করো আর তুমি একটু একটু বলো যে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, কিন্তু টিএমসি বিধায়করা যাচ্ছে না। কোথায় কোথায় পোস্টপোল ভায়োলেন্স সেটা দেখাবেন। আমি আগেই বলে দিলাম, ভারতীয় জনতা পার্টি সরকার মানে ল অ্যান্ড অর্ডার, ভারতীয় জনতা পার্টি সরকার মানে সংবিধান মানতে হবে, ভারতীয় জনতা পার্টি সরকার মানে একদম সংবিধান ভিতরে থাকতে হবে, ভারতীয় জনতা পার্টি সরকার মানে গুন্ডামু করলে ভাজপা নেতাও জেলে যাবে, নিজেরকে হরিদাস পাল বুঝলে ভাজপা নেতাওকে জেল যেতে হবে। এটা ভারতীয় জনতা পার্টি সরকার, এটা কোনো তৃণমূল কংগ্রেস সরকার নেই, এটা ভাজপা সরকার। ভাজপা সরকারের ভিতরে কেউ কিছু করতে পারে না, ল অ্যান্ড অর্ডার নিয়ে কাজ করতে হবে। আমরাও যদি কিছু কমপ্লেন করছি, এখনো চিঠি লিখছি, এমন না দাদা এটা করে দিন, দাদা এটা করে দিন, এটা চলবে না বাবা। যদি আইনের ভিতরে থাকবে সেটা হবে, যদি সংবিধানের ভিতরে থাকবে সেটা হবে। যা জিনিস আর যার কথা, যার ডিমান্ড আইন আর সংবিধান ভিতরে থাকবে না, সেটা কারোর বাবার ক্ষমতা নেই কি কেউ করাতে পারবে। এটা ভাজপা সরকার। কিন্তু পোস্টপল ভায়োলেন্স যদি হয়েছে দেখান না, আর আমি দেখাবো কি 2019 পোস্টপল ভায়োলেন্স, আমি ভিজুয়ালটা দেখাবো কি 2021 বিধানসভা পোস্টপল ভায়োলেন্স, আমি কি দেখাবো 2022-এর আর 2023-এর যা পঞ্চায়েত ইলেকশন হয়েছে সেটা পোস্টপল ভায়োলেন্স, আমি কি দেখাবো 2024-এর লোকসভা ইলেকশন পরে পোস্টপল ভায়োলেন্স, দেখাবো কি? দেখতে পারবেন দিদি? ওনার কালীঘাটেই আমি একটা বড় স্ক্রিন লাগিয়ে পোস্টপোল ভায়োলেন্স আমি লাগিয়ে দিচ্ছি। কত লুঙ্গিওয়ালা, টুপিওয়ালা, কটমুল্লা, দাড়িওয়ালা, বিনা মুচকে দাড়িওয়ালা, উটাঙ্গা পায়জামাওয়ালা, লম্বা কুর্তাওয়ালা আর হেজাবান আর জেহাদানরা কি করে পোস্টপোল ভায়োলেন্স করেছিল, সেটা আমি কি ভিজুয়াল ওনার বাড়ির সামনে বড় স্ক্রিনে দেখাবো কি কি কাকে বলা যায় পোস্টপোল ভায়োলেন্স? ওনার পাশে কোনো ভিজুয়াল নেই, ওনার পাশে কোনো প্রমাণ নেই, কিন্তু উনি টুং 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 করে উনি চলে গেছেন।
এবার তো বেকার বেরোজগার কিছু তো একটা করতে হবে, কিন্তু এবার জনগণ, পশ্চিমবঙ্গের জনগণই ওনাকে বলে দিল পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর। আপনি দেখলেন কলকাতায় ক্লাব পাবে চলছে আম্বা রাম্বা ডাম্বা বুম্বা বুম্বা বুম্বা। তো এটা তো ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে ভিতরে এটা হচ্ছে না, এটা জনগণ করছে। এবার ভাবুন আপনি, এই যা পিসি ভাইপোর বিরুদ্ধে আজকে ভাজপা নয়, আজকে জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ হয়ে গেছে বিরুদ্ধে। আর আর এটা সুপড়া সাফ, সুপড়া সাফ। 2029-এ আপনি লোকসভা ইলেকশনে দেখবেন দুটো সিট যদি টিএমসি আনতে পারে, তাহলে মাজারে গিয়ে, সৈয়দ বাবা মাজারে গিয়ে তারা ফাতিয়া পড়ে নেবে। আমি বলছি 42টা 42 আমরা ভাজপা পাবো। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন অ্যাডভোকেট নাজিয়া ইলাই খান, এবং তিনি যেমন বাংলার পরিবর্তন থেকে শুরু করে মমতা ব্যানার্জির আজকে একেবারে আইনজীবী হিসেবে হাইকোর্টে যাওয়া সব বিষয় নিয়ে খোলাখুলি আমাদের সামনে বললেন। ক্যামেরায় পুষ্পেন্দুর সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।